প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদেরকে হাওড়া রেলওয়ে স্টেশনের একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো। যেই ঘটনাটা 2018 সালের ডিসেম্বর মাসে ঘটেছিল। অবশ্য ওই ঘটনাটা আজ এখনো ঘটে, এখনো অনেকেই ওই ঘটনার সাক্ষী হয়। সে এমনই এক ভয়ঙ্কর ঘটনা যা শুনলে আপনারা শিউরে উঠবেন। নমস্কার, আমি উৎপল ঘটক। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। যেই ঘটনাটি তপন ঘোষ নামের এক ব্যক্তির সাথে ঘটেছিল। হ্যাঁ, এই ঘটনাটি ওই তপনদাই লিখে পাঠিয়েছে। তো তপনদা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। তবে ঘটনা শুরু করার আগে জানিয়ে রাখি, গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিওর শেষে ঘোষণা করা হবে। আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন করা হবে। যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, তপনদা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হাই উৎপল, আমি তপন ঘোষ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে আজ তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠাচ্ছি। যেই ঘটনাটা 2018 সালের ডিসেম্বর মাসে আমার নিজের সাথে হাওড়া রেলওয়ে স্টেশনে ঘটেছিল। হ্যাঁ, হাওড়া রেলওয়ে স্টেশনে। হয়তো তুমি অবাক হয়ে যাচ্ছ যে হাওড়া রেলওয়ে স্টেশনে ভৌতিক ঘটনা, যেটা ভারতের সবচেয়ে বড় একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যেখানে দিনরাত মাছির মতন লোক ঘোরাফেরা করে, সেখানে কি করে কোনো ভৌতিক ঘটনা ঘটতে পারে? ঘটতে পারে, কারণ পৃথিবীতে অসম্ভব বলে কোনো জিনিসই নেই। উৎপল, চাকরির কারণে আমাকে বেশিরভাগ সময়টাই বাইরে থাকতে হতো। এখন আমি তোমাকে যেই দিনের কথা বলছি, ওই দিন আমি পুরুলিয়া থেকে বাড়ি ফিরছিলাম। আসলে এই পুরুলিয়াতে আমাদের কোম্পানির একটা বোর্ড মিটিং ছিল। ওখানে আমাকে 4 দিন থাকতে হতো। তবে 3 দিনের মাথায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ায় আমি ওই দিন বিকেলেই রূপসী বাংলা এক্সপ্রেস ধরি। এই রূপসী বাংলা এক্সপ্রেসের টাইম পুরুলিয়ায় বিকেল 3:30টায়, আর এই ট্রেন খড়গপুরে পৌঁছাচ্ছে 7:10 কি 15। আমি হিসাব করে দেখলাম যে রূপসী বাংলা এক্সপ্রেসে চেপে যদি আমি খড়গপুর যাই, তাহলে আমি খড়গপুর থেকে হাওড়া লোকাল ট্রেন ধরে আরামসে কোলাঘাট পৌঁছে যেতে পারবো। কেননা খড়গপুর থেকে লাস্ট হাওড়া লোকাল ট্রেন ছাড়ে রাত 9:50, মানে প্রায় 2.5 ঘন্টা পর। তো ট্রেন যদি কোনো কারণে লেটও করে, তাও বাড়ি পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। এই ভেবে আমি ট্রেনে চেপে পড়লাম। তো এই ট্রেনে চাপার পর পুরো উল্টো ঘটনা ঘটল। ট্রেন বাঁকুড়া পর্যন্ত রাইট টাইমে এলেও এরপর থেকে আস্তে আস্তে লেট করতে শুরু করলো। আর বিষ্ণুপুর স্টেশনে তো প্রায় 2 ঘন্টা দাঁড় করিয়ে দিল। একে ওকে জিজ্ঞাসা করতে জানতে পারলাম যে সামনে লাইনে কোথাও কাজ চলছে। কি আর করব, যদি রাইট টাইমে ট্রেন পৌঁছায় তাহলে খড়গপুর থেকে হাওড়া লোকাল ধরতে পারবো, আর তা না হলে হাওড়া থেকেই মেদিনীপুর লোকাল ধরে ব্যাক করতে হবে। তো উল্টো ঘটনাই ঘটল। 9:50-এ ট্রেনটা খড়গপুরে ঢুকালো, মানে 5 মিনিট পর। যদি 5 মিনিট আগেও আসতো তাহলে অন্তত হাওড়া লোকালটা ধরা যেত। একবার ভাবলাম যে এখানেই নেমে যাই, 3টা বাজের ফার্স্ট লোকালটাই না হয় ধরবো। তবে পরক্ষণে আবার এটাও ভাবলাম যে ট্রেনটার তো খড়গপুর আর হাওড়ার মাঝখানে সেরকম কোনো স্টপেজ নেই, শুধু ওই একমাত্র সাঁতরাগাছিতেই দাঁড়াই। তো এমনটা তো হতেই পারে যে এই ফাঁকা জায়গাটায় ট্রেনটা বেশ স্পিডেই টানলো
হয়তো হাওড়া থেকে ব্যাকে কোনো লোকাল ট্রেন পেয়ে গেলাম। তো এই ভেবে আর নামলাম না, ট্রেনেই রইলাম। ট্রেনটাও বেশ ভালোই টানলো। 11:50 হাওড়ার 23 নম্বর প্ল্যাটফর্মে ঢুকালো। আমি ট্রেন থেকে নেমে সঙ্গে সঙ্গেই হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা খুলে চেক করতে লাগলাম যে হাওড়া মেদিনীপুর লাস্ট লোকাল কটায়। তো এই চেক করতে গিয়ে দেখলাম যে মেদিনীপুর লাস্ট লোকাল 11:25, মানে 25 মিনিট আগেই ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। তো কি আর করব, এখানেও ফার্স্ট লোকাল ভোর 3টায়, ওই ভোর 3টার লোকালটাই ধরতে হবে। তবে রাতটা তো এখন এই স্টেশনেই কাটাতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমি টিকিট কেটেছিলাম খড়গপুর পর্যন্ত। তো আমি যদি এখন সামনের দিকে যাই আর যদি কোনো টিটি আমাকে ধরে, তাহলে বেশ বড় রকমই একটা ফাইন দিবে। তো এই ভেবে আমি আর সামনের দিকে এগোলাম না। ট্রেনের যাত্রীরা একে একে সব যে যার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লে আমি ওখান থেকে একটু পিছিয়ে প্ল্যাটফর্মের শেষের দিকে এলাম। তো যেহেতু সময়টা শীতকাল আর যেহেতু সব যাত্রীরা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে, তাই প্ল্যাটফর্মে সেরকম খুব একটা লোকজন নেই। যদিও বা দু একজন আছে, তারা সবাই সামনের দিকে আছে। পেছনের দিকে একমাত্র আমি একাই আছি। আর আমার থেকে বেশ কিছুটা দূরে কয়েকটা কুকুর শুয়ে আছে। তো মোবাইলের চার্জটা কমে এসেছিল, এই জন্য ব্যাগ থেকে চার্জারটাকে বের করে ওই খুঁটির মতো লম্বা যেই থাম্বাগুলো আছে ওখানে চার্জে বসালাম। আর ওর পাশেই একটা চেয়ার ছিল, সেখানে হেলান দিয়ে একটু বসলাম। তো এই চেয়ারটাতে বসার সাথে সাথেই আমার নাকে একটা পচা আষ্টে গন্ধ ভেসে এলো। সে এমনই এক পচা গন্ধ যে মুহূর্তের মধ্যেই গাটা গুলিয়ে উঠল। আমি মোবাইলের চার্জারটাকে ওখান থেকে খুলে পালিয়ে আসছিলাম। ঠিক তখনই একটা আচমকা ঠান্ডা হাওয়ার ঝাপট সজোরে আমার চোখে মুখে এসে লাগলো। আমি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিলাম না, কারণ শীতের দিনে এরকম ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগতেই পারে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তবে এই এগিয়ে যাওয়ার পথে আমি একটা মেয়েলি কণ্ঠের হাসির আওয়াজ শুনতে পেলাম, যে আওয়াজটা একটু অন্যরকম, মানে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আমি এই আওয়াজটা শুনে সঙ্গে সঙ্গেই পেছন ফিরে তাকালাম। আর এই পেছন ফিরে তাকাতেই আমি দেখলাম যে একদম প্ল্যাটফর্মের শেষের দিকে বেশ অনেকটাই দূরে একটা নীল চুড়িদার পরিহিতা মহিলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটিকে এইরকম ফাঁকা নির্জন জায়গায় দেখে বেশ একটু অবাকই হলাম। এই শীতের রাতে যেখানে একটা কাকপক্ষীও নেই, সেখানে ওই মেয়েটা একা কি করছে? আমি সামনের দিকে আর না এগিয়ে ওই মেয়েটার দিকে এগোতে লাগলাম। আসলে আমি এটা জানতে চাইছিলাম যে ও এত রাতে এখানে কি করছে। তো মেয়েটির কাছে এসে আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, এই যে ম্যাডাম, বলছি আপনি কি কোনো ট্রেন মিস করেছেন, না কোথাও যাবেন? মানে এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন, এই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। না, মেয়েটি কোনো কিছুই বলল না, সেই চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি আবারও বলে উঠলাম, আপনি একজন মেয়ে মানুষ, এই এত রাতে এরকম ফাঁকা নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকাটা আপনার জন্য ঠিক না। আপনি এক কাজ করুন, আপনি সামনের দিকে আসুন। আমার এই কথাটা শেষ হতে না হতেই মেয়েটি এবার তার মুখটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলল।
আর সে যেই তার মুখটাকে উপরের দিকে তুলল, অমনি তার চোখে চোখ পড়তেই আমি শিউরে উঠলাম। আমি দেখলাম তার চোখে কোনো মনি নেই, পুরো চোখ একেবারে খুটখুটে কালো। সত্যি বলতে ওই দিন আমি যেই দৃশ্য দেখেছিলাম আর আমার সাথে যা যা ঘটেছিল তা আমি আজও ভুলে উঠতে পারিনি, আর ভবিষ্যতে কোনো দিনও ভুলতে পারবো না। না না, শুধু ওই দিনই নয়, তারপরেও বেশ ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। মেয়েটির চোখগুলো শুধুমাত্র কালোই ছিল না, তার চোখের ওই কোটর থেকে একটা হালকা আলোর আভা বেরিয়ে আসছিল, আর তার মুখে একটা নিঃশব্দ হাসি ফুটে উঠেছিল। আমি কিছু সেকেন্ডের জন্য পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করতেই পারছিলাম না যে এগুলো ঠিক কি ঘটছে। তবে যখন আমি ওখান থেকে পালাবার চেষ্টা করলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমার পাগুলো মেঝেতে পুরো আটকে গেছে। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। কি আর করব, মনে মনে বজরংবলীকে স্মরণ করতে লাগলাম। তো ঠিক এমন সময় পেছন দিক থেকে একটা টর্চের আলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর ওই আলোটা যত আমার দিকে এগিয়ে আসতে লাগলো, এই মহিলাটি ততই আস্তে আস্তে অদৃশ্য হতে থাকলো। একটা সময়ে গিয়ে মহিলাটি আমার চোখের সামনেই পুরো অদৃশ্য হয়ে গেল। তো মহিলাটি অদৃশ্য হলে আমি আবারও পায়ে জোর পাই। আমি পেছন ঘুরে তাকাই, আর পেছন ঘুরে তাকাতেই আমি খেয়াল করি যে ওই আলো আর অন্য কোনো কিছুর আলো নয়, ওটা একটা টর্চের আলো। এক বয়স্ক আরপিএফ কনস্টেবল টর্চ জ্বালিয়ে আমার দিকে এগিয়ে আসছে। কনস্টেবলটি আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করে উঠল, কি ব্যাপার, এত রাতে এখানে কি করছেন? আমি ওনাকে পুরো ঘটনাটাই খুলে বললাম। তো আমার মুখে এই কথা শুনে উনি তো বেশ অবাক। উনি বেশ কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলে উঠলেন, শোনো, শুধু তুমি একা নয়, এই স্টেশনে তোমার মতন অনেকেই ওই মেয়েটাকে দেখেছে। মেয়েটা মেদিনীপুরের মেয়ে। সে এই শহরের একটা ছেলেকে ভালোবেসে এখানে এসেছিল। বাড়ি থেকে আসার সময় গয়না গাটি টাকা পয়সা অনেক কিছুই নিয়ে এসেছিল। তো যেই ছেলেটি ওকে বিয়ের প্রস্তাব দিয়ে ডেকেছিল, সে কিন্তু প্রকৃত অর্থে ওকে বিয়ে করতে চায়নি। তার মেন উদ্দেশ্য ছিল মেয়েটির এই টাকা পয়সা গয়নাগাটি এগুলো হাতিয়ে নেওয়া। তো মেয়েটি এখানে এলে ও তাকে নিয়ে গিয়ে কোনো এক হোটেলে ওঠে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এমনকি তার বন্ধুরাও এই মেয়েটির সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। তার কাছ থেকে টাকা পয়সা গয়নাগাটি সবকিছু কেড়ে নেয় এবং তাকে পতিতালয়ে বিক্রি করার মতলব করে। তো ওই হোটেলের একজন স্টাফ কোনোভাবে এই কথাগুলো জানতে পারে। হয়তো সে আড়াল থেকে এদের কোনো আলোচনা কথা বা কোনো কিছু শুনেছিল। তো যখন সে জানতে পারে যে মেয়েটি এইরকম পরিস্থিতির শিকার হয়েছে, তখন সে এই ছেলেগুলো ওখান থেকে বেরোলে মেয়েটিকে হোটেল থেকে বের করে এবং তার হাতে কিছু টাকাও দেয় যাতে করে সে বাড়ি ফিরতে পারে। তো মেয়েটি স্টেশনে ফিরে আসে, তবে সে আর ঘর ফিরে যায়নি। সে এই প্ল্যাটফর্মেই ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢুকছিল, ঠিক তখনই
লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এই যে সে আত্মহত্যা করলো, এরপর থেকেই ওই মেয়েটির আত্মা এখানে ঘুরে বেড়ায়। তাকে অনেকেই দেখেছে, আমাদের স্টাফরা, এমনকি যারা রাত্রেবেলায় ট্র্যাক মেনটেনারের কাজ করে তারা, এছাড়াও আরো অনেকেই। অনেকের সাথে আবার ভয়ানক ভয়ানক ঘটনাও ঘটেছে। তো আমি তোমাকে একটা কথাই বলবো, একটু সাবধানে থেকো। ওই বয়স্ক কনস্টেবলটির সঙ্গে কথা বলতে বলতে আমি সামনের দিকে এগিয়ে এলাম। বাকিটা রাত জনবহুল এলাকাতে কাটিয়ে ভোর 3টার মেদিনীপুর লোকাল ট্রেন ধরে বাড়ি ফিরলাম। ভেবেছিলাম ঘটনাটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না, এর পরেও আরো বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটল। আর সেগুলো প্রত্যেকটাই এক একটা হাড় হিম করা ঘটনা। আমি যেদিন বাড়ি ফিরলাম তার পরদিন রাতে ওই ঘুমোতে যাওয়ার সময় আবারও সেই একই পচা আষ্টে গন্ধটা আমার নাকে ভেসে এলো। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রুম্পা, তুমি কি কোনো আষ্টে গন্ধ পাচ্ছ? ও বলে উঠল, কই, কি গন্ধ? আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। আমি বুঝতে পারলাম যে ওই অশুভ আত্মা আমার পিছু নিয়েছে। আমি বাড়ি ফেরার পর থেকে রুম্পাকে একবারের জন্যেও এইসব কথা বলিনি, কেননা ও একটু ভীতু, এইসব কথা শুনলে ভয় পাবে। তবে এবার আমি আর না বলে থাকতে পারলাম না। আমি পুরো ঘটনাটাই ওকে খুলে বললাম। তো আমার মুখে এই কথাগুলো শুনে ও তো বেশ অবাক, ও বেশ প্রচণ্ডই ভয় পেয়ে গেল। মানে এতটাই ভয় পেল যে ঘটনাটা আমার সাথে নয়, ওর সাথে ঘটেছে। তো কি আর করব, সেদিন বাড়িতে আবার শাশুড়ি এসেছিল। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তোমার মায়ের সাথে এই ঘরে শুয়ে পড়ো, আমি পাশের ঘরে গিয়ে শুচ্ছি। তো কথা মতো আমি পাশের ঘরে গিয়ে শুলাম। আমি একাই শুলাম, কারণ তখনও আমাদের ছেলেপুলে হয়নি। তো কতক্ষণ শুয়েছি ঠিক খেয়াল নেই, ঘুমিয়েও পড়েছি। তবে হঠাৎই একটা নুপুরের আওয়াজ শুনে ঘুমটা আমার ভেঙে গেল। আমার কেন জানি না মনে হলো যে বারান্দায় কেউ নুপুর পরে হাঁটছে, কিন্তু রুম্পা তো নুপুর পরে না, তাহলে কে নুপুর পরে হাঁটছে? আমি দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। এদিক ওদিক বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও ঘরে ঢুকে পড়লাম। তবে এই ঘরে ঢুকতেই ওপরের দোতলা থেকে কোনো কাঠের বস্তুকে মেঝেতে ঠেলার একটা আওয়াজ ভেসে আসতে লাগলো। আমার তো হাত পা এবার রীতিমতো কাঁপতে শুরু করেছে। আমি রুম্পাকে ডাকবো, দেখি তার আগেই ও দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে। রুম্পা, আমার শাশুড়ি, আমরা তিনজনেই বেশ প্রচণ্ডই ভয় পেলাম। এতটাই ভয় পেলাম যে ভয়ে পুরো কাঠ হয়ে গেছি। কি করব কি করব না, কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তিনজন মিলেই একবার উপরে উঠলাম। তবে এই উপরে উঠতেই দেখলাম সে একে যাচ্ছে তাই অবস্থা। পুরো ঘর তছনছ হয়ে আছে, যেন কেউ রাগের মাথায় সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। তো এদিকে আমরা যখন উপরে এসেছি ঠিক তখনই নিচের বাথরুমের দিক থেকে একটা কাঁচ ভাঙার আওয়াজ ভেসে এলো। মনে হলো বাথরুমের কাচের জানালাটাকে কেউ ভেঙে দিল। আমরা আবারও নিচে নেমে এলাম। নিচে এসে দেখলাম যে যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে।
বাথরুমের কাচের জানালাটা পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। না, তারপর সেদিন রাতে আর কোনো কিছু হয়নি। তবে আর কোনো কিছু না ঘটলেও ওই রাতটা আমরা কেউই ঘুমাতে পারিনি। পুরোটা রাত আমরা জেগেই কাটিয়ে দিই। পরদিন আমরা আমাদের গ্রামের কালী মন্দিরে পুজো দিতে গেলাম। ওখানে গিয়ে ওই মন্দিরের পুরোহিতকে পুরো ঘটনাটা খুলে বললাম। আসলে ওই পুরোহিত মাসে 2 বার করে তারাপীঠ যায়। সে টুকটাক অনেক কিছুই জানে। ভূত ছাড়ানো, বশীকরণ, ঝাড়ফুঁক এরকম অনেক কাজই সে করে। তো তাকে যখন এইসব কথাগুলো বললাম, সে সবকিছু শুনে একটা গণনা করল আর গণনা করে বলে উঠল, শোন, স্টেশনে তোর গায়ে যেই ঠান্ডা হাওয়াটা লেগেছিল সেটা কোনো সাধারণ হাওয়া নয়। ওটা ওই আত্মার একটা বিষাক্ত হাওয়া। ও তোর পিছু নিয়েছে, তোর শরীরের মধ্যে প্রবেশ করতে চাইছে। তো পুরোহিত মশাইয়ের মুখে এই কথাগুলো শুনে আমি এবার ওনাকে জিজ্ঞাসা করে উঠলাম, আচ্ছা ঠাকুরমশাই, ওই মেয়ের আত্মা হঠাৎ করে আমারই কেন পিছু নিল? মানে আমার সাথেই কেন এমনটা করছে? পুরোহিত মশাই আবার বলতে শুরু করলো, শোন, যদি কোনো ব্যক্তি অপঘাতে মারা যায় তাহলে তার আত্মা মৃত্যুর পরেও সেখানেই ঘোরাঘুরি করে, আর সে অপেক্ষা করে কোনো মানব দেহের। কেননা তারা সব সময় চেষ্টা করে ওই সূক্ষ্ম জীবন থেকে বেরিয়ে কোনো মানব দেহের মধ্যে প্রবেশ করে তাদের অপূর্ণ ইচ্ছাগুলোকে পূরণ করতে। তো এই মেয়েটির আত্মাটিও তোর শরীরের মধ্যে প্রবেশ করতে চাই, তার অপূর্ণ ইচ্ছাগুলোকে তোর মাধ্যমে পূরণ করতে চাই। কিন্তু সে একটাই বাধা পাচ্ছে, কারণ তোর গলায় বজরংবলীর মূর্তি ঝুলছে। শোন, ওই মেয়ের আত্মা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আজ রাতেই তোদের বাড়ি যাব, তোদের পুরো বাড়ি বন্ধন করে দিয়ে আসবো। আর হ্যাঁ, আমি তোকে একটা কবচ দেব, তুই ওই কবচটা রাত্রেই ধারণ করবি। দেখবি কোনো অশুভ শক্তি তোর কাছে আসতে পারবে না। তো কথা মতো পুরোহিত মশাই রাত্রি 9টার দিকে বাড়িতে এলেন। বাড়িতে এসে প্রথমেই আমাকে কবচটা পরিয়ে দিলেন। তারপর বাড়ির চতুর্দিকে কিছু মন্ত্রপুত সর্ষে পড়া ছড়িয়ে বাড়ির 4 কোণে 4টা মন্ত্রপুত পেরেক গেড়ে বাড়ির মেন দরজায় বিভিন্ন সব জিনিস দিয়ে একটা পুটলির মতন তৈরি করে সেটাকে বেঁধে দিলেন। না, সেদিনের পর থেকে আর কোনো কিছুই ঘটেনি। আর সত্যি বলতে ওই কবচ ধারণ করার পর থেকে আমার মনের মধ্যে একটা অদম্য সাহস তৈরি হয়েছে। এখন যদি আমাকে রাত 3টাতেও কেউ শ্মশান থেকে ঘুরে আসতে বলে, আমি আরামসেই ঘুরে আসতে পারবো। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তার আগে একটা কথাই বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 8টায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, তপনবাবু কোথা থেকে বাড়ি ফিরছিল? উত্তর লেখার নিয়ম তো জানেনই। প্রথমে নিজের নাম, তারপর কোথা থেকে ঘটনাটি শুনছেন এবং অবশেষে প্রশ্নের সঠিক উত্তর। তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন নাগের বাজার থেকে সৌজাত্য ঘোষ, বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, বালুরঘাট থেকে মান্টি দে সরকার, কলকাতা থেকে মমতা মুখার্জি ও সৃজিতা ব্যানার্জি, বেলঘরিয়া থেকে কুশল দাস, গুয়াহাটি থেকে পূজা গুহ, কোন্নগর থেকে দিশা বোস, পশ্চিম মেদিনীপুর থেকে অনন্যা ভৌমিক, মদনমোহনতলা থেকে শুভজিৎ মণ্ডল, হাওড়া থেকে এসকে আমিরুল ইসলাম, এসকে রোজিনা ইসলাম,
ও সুমন দত্ত, সাঁতরাগাছি থেকে রিকা এবং সর্বশেষ দিয়া দাস, মায়া সরকার ও সায়ন চৌধুরী। তো চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।